দেশটার ভিতরে এখন সংস্কারের নামে 11 মাস ধরে ব্যাপকভাবে লুটপাট চলতেছে এবং এই লুটপাটটা হলো সর্বগ্রাসী লুটপাট। এখন দেশে কোনো চেইন অফ কমান্ড নাই, যে যার মতো করে লুটপাট করছে, যে যেখান দিয়ে পারতেছে। এই লুটপাটটা শুরু করেছে আমাদের প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। প্রথমে উনি ওনার 666 কোটি টাকা, মানে 750 কোটি টাকা নিজে ক্ষমতার চেয়ারে বসে উনি মাফ করে নিয়েছে, সরকারকে দিবে না। গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত সে খাজনা ট্যাক্স সরকারকে দিবে না, মকুব করে নিয়েছে। উনি একটা ট্রাভেল এজেন্সির লাইসেন্স নিয়েছেন, উনি একটা ই কমার্স ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন ব্যবসা, উনি স্টারলিংকের সাথে চুক্তি করে নিয়েছেন, উনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন। তাহলে যে লোকটা নিজে প্রধান উপদেষ্টা, উনি ক্ষমতায় বসে 11 মাস নিঃশ্বাস ফেলার সময় নাই, উনি নিজেই নিজের দ্বিধার্ষে নিতেছে আখের বুঝাইতেছে। তাহলে সবাই দেখতেছে যে উনি এক দুর্ধর্ষে লুটপাট করতেছে। তাহলে উনি কি আর কাউকে বলার ক্ষমতা রাখে যে এই তুমি লুটপাট করো না? আচ্ছা, তাহলে উনি তো নিজের কাজে ব্যস্ত। তারপরে দেখছেন ছাত্র সমন্বয়করা সারা দেশে কিভাবে চাঁদাবাজি, তারপরে সচিব থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবগুলা ডিসি নিয়োগ, ওসি নিয়োগ, সচিব নিয়োগ, বদলি, টেন্ডারবাজি, কেনাকাটা, দেদারসে 11 মাস ধরে যে যার মতো করে চলতেছে। হিস্সা দিতেছে, ভাগযোগ করে সবাই খাইতেছে, বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে, দেখছেন। কিন্তু আগে যেমন একটা সরকার থাকলে, দেশে নির্বাচিত সরকার থাকলে, আমরা যখন একটা অভিযোগ উত্থাপন করেছি সেটা তদন্ত হয়েছে, হইচই হয়েছে, সেটা নিয়ে সরকার তদন্ত করছে, বিভিন্ন সংস্থা দৌড়াদৌড়ি করছে, এমনকি সেই বেটার মন্ত্রিত্ব গেছে গা বা ওএসডি হয়েছে, ট্রান্সফার হয়েছে। কিন্তু এখন আর এগুলো কিছু হওয়ার সুযোগ নাই। এখন ফ্রি স্টাইলে যে যেমনে পারতেছে ভাই লুটপাট করতেছে, সহজ হিসাব। এই যে বৈষম্য বিরোধীদের এনসিপির এত চাঁদা ধরা পড়তেছে, তাদের কোথাও কোনো জবাবদিহি করা লাগছে? এই যে উপদেষ্টা আসিফের পিএস 150-200 কোটি টাকার অভিযোগ, তার কিছু হয়েছে? এরকম শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা এখন ওপেনে 11 মাস ধরে চলতেছে লুণ্ঠন। যাক, কিন্তু এখন কথা হলো কি, এই যে এখন দীর্ঘদিনের আন্দোলন যে ছিল সবার, সেই আন্দোলনের লক্ষ্য ছিল কি, অতীতে যেমন হয়েছে সেরকম একটা রেজিম চেঞ্জ হলো, একটা কেয়ারটেকার সরকার আসবে, 3 মাস পরে একটা নির্বাচিত সরকার দেশে আসবে। এই 3 মাসের মধ্যে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলে এই এলোপাথারি লুটপাট করা সম্ভব হইতো না। তো এখানে বহুত রকম কায়দা কাসর করে দেশটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখন নির্বাচন আদৌ কবে হবে এটারই কোনো নিশ্চয়তা নাই। সংস্কারের নামে এই যে 11 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার তারা লুটপাট করতেছে কিভাবে দেখেন। এই 11 মাস ধরে, আচ্ছা এটা পরে বলি, এই লোকগুলো কারা যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করে আছে, যারা এই সংস্কার করতেছে, আমাদেরকে সবক দিতেছে, এই লোকগুলো কারা? এরা যাই করে যাক, সংবিধান সংশোধন করে যাক, আইন সংশোধন করে যাক, এদেরকে কি আপনারা পাইবেন? যেমন 1972 সালে ডক্টর কামাল সংবিধান প্রণয়ন করছে, এখনো তাকে সংবিধানের কোনো সমস্যা হলে তাকে হাইকোর্ট থেকে ডাক পরে, উনি যে ব্যাখ্যা দেয়। কিন্তু এখন যারা লিখতেছে আলী রিয়াজ সহ, এনারা তো সব আমেরিকান নাগরিক। এখন যারা রাষ্ট্রের মেল এই যে সংস্কার করতেছে, ক্ষমতা দখল করে আছে, এরা সবাই হলো 2-1 ছাড়া বেশিরভাগই হলো আমেরিকান নাগরিক, দীর্ঘ বছর আমেরিকায় থাকছে, কানাডায় থাকছে, সিঙ্গাপুরে থাকছে। তারা ওই সমস্ত দেশের
স্বার্থ রক্ষার জন্য শপথ করে নাগরিকত্ব নিছে। তাহলে এখন ছুটে আইছে কেন এখানে? এদেশে কি লোক নাই সংস্কার করার? তাহলে এই আমেরিকার থেকে আসলো কি কারণে এরা? আর এই সুযোগ তারা পাইলেও কিভাবে? এই সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে। এই সুযোগটা তাদেরকে করে দেওয়া হয়েছে। এটা সাম্রাজ্যবাদের ওই যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এদেরকে বসানো হয়েছে। যেমন এদের চরিত্র শুনবেন, এই যে ডক্টর খলিলুর রহমান, যিনি নিরাপত্তা বিষয়ক, ওরে বাবা, টোটাল বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে যিনি আছে, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছে ডক্টর খলিলুর রহমান। এর আগে উনি একবার বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তো সেই বিচারপতির আত্মীয় ইনি। এই আত্মীয়তার সূত্রে তখনও উনি আমেরিকার থেকে উইরে আইসা 3 মাসের জন্য উনি ওই প্রধান উপদেষ্টা লতিফুর রহমান সাহেবের পিএস হয়েছিল। 3 মাসের জন্য পিএস হওয়ার জন্য উনি আমেরিকার থেকে উড়ে আসছিল এবং হয়েছিল। হওয়ার পরে উনি কি করছে, একজন নারী, সম্ভবত জয়েন্ট সেক্রেটারি পদে ছিল, এর সাথে অনৈতিক সম্পর্কে জড়াই গেল। অনৈতিক সম্পর্কে জড়ানোর পরে তার স্বামীও চাকরি করত ওই পর্যায়ে, যুগ্ম সচিব বা এই পর্যায়ে। অনেকদিন আগের ঘটনা তো, এটা আমি বললে পারে তখন আপনারাও বুঝবেন। তার স্বামীও চাকরি করত। তো সেই নারীর সাথে সে যখন অনৈতিক সম্পর্কে জড়াইয়া পড়ল এবং ওর স্বামীর কাছে ধরা পড়ল, তো ওই মহিলার 2টা বাচ্চা ছিল। একটা বাচ্চা হলো ওই যে কি বলে, একটা বাচ্চা ওই যে অটিস্টিক বাচ্চা, আর একটা ভালো। এই 2 বাচ্চা, স্বামী স্ত্রী 2জনই সচিবালয়ে চাকরি করতো, জয়েন্ট সেক্রেটারি বা একটু নিচের লেভেলের এরকম চাকরি করত। যখন এই খলিল সাহেবের সাথে অনৈতিক সম্পর্ক ধরা পড়ল, তখন ওদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড গণ্ডগোল শুরু হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে যখন প্রচণ্ড গণ্ডগোল শুরু হয়ে গেল, তখন যেহেতু এই ডক্টর খলিলুর রহমান ছিলেন প্রধান উপদেষ্টার পিএস, মানে এবং আত্মীয়, যা খুশি তাই করছে সেই 3 মাস। সে করলো কি, সে ওই নারীকে আমেরিকান দূতাবাস, আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে পোস্টিং করে দিল সেই নারীকে, ওনার ক্ষমতা বলে। তার স্বামী এটা মাইনে নাই যে তুমি আমাকে রেখা, আমার একটা বাচ্চা অটিস্টিক, তাকে রেখা, আর একটা বাচ্চা রেখা তুমি হঠাৎ করে আমেরিকা চলে যাবা পোস্টিং হয়ে, এটা তো হইতে পারে না। তুমুল গন্ডগোল, মাইনে নিতে পারে নাই তার স্বামী। এটা তার লাইসেন্স করা পিস্তল দিয়ে তার স্ত্রীকে গুলি করে হত্যা করার পরে সে নিজে আত্মহত্যা করে। মার্ডার হলো কয়টা? 2টা। সেই সময়ে সমস্ত পত্রিকায় নিউজ হয়েছে এটা, এবং এই অভিযোগ এই বর্তমান এই ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে ছিল অভিযোগ। এবং সে তখন বিএনপি ক্ষমতা নেওয়ার আগেই, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হওয়ার 1 সপ্তাহ 10 দিন আগেই ও পালায় চলে যায় আমেরিকা। সেই ডবল মার্ডারের দায় দায়িত্ব ইনার উপরে। ওই যে গেছে উনি 2000 ওই লতিফুর রহমানের সময় যে বিএনপি ক্ষমতা আসলো, সেই সময় যে গেছে, এই এত বছর পরে আবারও 20-25 বছর পরে খাপ এটা আসছিল। ওই 3 মাসে যা কামাই ছিল আর যা করছে সেটি এতদিন খাইছে আমেরিকায় বসে, আবার উড়াল দিয়ে আইছে। এখন আমার প্রশ্ন হলো যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি, ওনারা অনেক বড় লোক, বড় মেধা, বড় জ্ঞান, কিন্তু আমাদের জ্ঞানটা হলো লেখাপড়া যে কম করছি তা না, আবার জনগণের সাথে
সারা দেশের জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আমরা বুঝি জনগণের মোটিভটা। তো যাই হোক, এই একজনই বললাম যে এই খলিলুর রহমান আমেরিকা থেকে এখানে আনা হলো কেন, এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনাকে করা হলো কেন? ওনার তো নীতি নৈতিকতা কিছুই নাই। এই যে বললাম, এত বড় অভিযোগ ওনার বিরুদ্ধে, তদন্ত হয় নাই, বিচারও হয় নাই। বিচার হইব কেন? উনি তো আমেরিকান নাগরিক, উনি তো দেশ থাকে না। এখন আবার আসছে। তাহলে এবার বুঝেন যে কোন লোকগুলো আমাদের মাথার উপরে বসে এখন ছড়ি ঘুরাইতেছে। যিনি সংবিধান পরিবর্তন করার দায়িত্বে আছে, আলী রিয়াজ, উনিও আমেরিকান নাগরিক। তার সাথে যে আছে আরেকজন মনির হায়দারকে নিচে, সেও আমেরিকান নাগরিক। আরো যারা আছে বিভিন্ন দেশের নাগরিক, তারা তো দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বাধাই দিয়ে চলে যাব। তাদেরকে আপনি পাবেন কোথায়? জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এই খলিলুর রহমানকে পেয়েছেন কোথাও? এই যে ডবল মার্ডারের যে অভিযোগটা তার দিকে তীর ছুটছিল, আমি তো ওপেন বললাম, সকল পত্র পত্রিকায় সেই নিউজ আছিল এবং আছে। তার বিচার করতে পারছে বা তার বিরুদ্ধে অভিযোগ কিভাবে? তার এই দেশে থাকে না, তারা এখনো থাকবে না। এবার আসল কথায় আসেন। রাষ্ট্রের কোষাগার লুটপাট করার কত বড় ধরনের ধান্দা দেখেন, আমি বুঝাই আপনাকে। এই 11 মাস ধরিয়া এই ল্যাংড়া লুরা কানা খোরা সমস্ত রাজনৈতিক দল নামমাত্র যেটি আছে সেটি নিয়ে নিচ্ছে, সাথে নিয়ে 11 মাস ধরে প্রতিদিন আলোচনা চলতেছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে রাজভোগ খাওয়া দাওয়া চলতেছে। 11 মাস ধরে এই রাজনীতিবিদগুলারে ডেকে ডেকে এইভাবে, এই যে একটানা 23 দিন ধরে দেখতেছি রাজভোগ চলতেছে, মানে 11 মাস ধরেই এটির মুখ বন্ধ রাখছে। আইনে ভালো ভালো পোলাও, কোমড়া, কুত্তা, কাবাব, শিয়াল, গরু সব খাওয়াইতেছে। রাজনীতিবিদরাও যাইতেছে একটু। এখন তারা অনেক দল আছে, তাদের চেহারাটা যদি একটু টেলিভিশনে দেখা যায় তাহলে তাদের জীবন ধন্য। সবটি যে ওখানে বসে থাকে হুজুর হুজুর করতেছে, এই আলী রিয়াজের সামনে যে সব বসা আছে, ঠিক আছে। এই 11 মাস ধরে মিটিং করতেছে, আরো এখনো একমত হইতে পারে নাই। কেন? এটা কোনো কারণ আছে? আমি বলি, এই যে যারা জুলাই সনদ চাইতেছে, যেটা নিয়ে বহুত আলাপ আলোচনা চলতেছে এবং একমত হইতে পারতেছে না, আরে সর্বনাশ! রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের গল্প তো আপনারা আমরা জানি। শেষে বুদ্ধি দিছিল মন্ত্রীরা যে সারা পৃথিবীটাই চামড়া দিয়ে ঢেকে দেওয়া হোক, তাহলে রাজার পায়ে ধুলা লাগবে না। শেষে বলল যে না, রাজা যেখান যেখান দিয়ে যাবে সেই সমস্ত এলাকায় কার্পেটিং করে দেওয়া হোক। একজন মুচি এই এতটুক চামড়া দিয়ে একটা জুতা বানিয়ে দিল রাজাকে, বেঁচে গেল পুরা জাতি, রাষ্ট্র, দেশ। হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজার জন্য এত রাস্তায় কার্পেট করার চাইতে এতটুকু জুতা দিল, পায়ে হয়ে গেল। যেটা বলতেছি জুলাই সনদ। আচ্ছা, এরা কি বোকা? যারা ওখানে আলোচনা করতেছে তারা কি বোকা? না, তারা হলো মতলববাজ। আর এই জনগণকে মনে করে যে এরা হলো বোকাচোদা, এরা হলো চুতিয়া জনগণ। আচ্ছা দেখেন তো, আমি বলি তো, জুলাই সনদে যদি এখন লেখা হয় যে এই জুলাই 24 অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল এদের কারো কোনো বিচার করা যাবে না, কোনোদিনই এদের বিচার করা যাবে না। শুধু তাই না, যদি আরো লেখা হয় যে এরা যতদিন বাঁচবে খুন, রাহাজানি, লুটপাট যা করবে তারও বিচার করা যাবে না। আরো যদি লেখে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে এরা যত খুশি নিতে পারবে। আমি একটা এক্সাম্পল কথা বললাম, এরা যে এই জুলাই সনদে এগুলো লিখতে চাইতেছে, কি লিখতে চাইতেছে? আমি যেগুলো বলছি সব লিখতে চাই নাই।
যাতে ভবিষ্যতে কোনোদিনও তাদের বিচার করা না যায়। আরো অনেক 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 অনেক, এত বললে ভিডিও বড় হয়ে যাবে। আর সংবিধানের 11 মাস ধরে এত বিশেষজ্ঞ সবে আমেরিকার থেকে আসছে, বাংলাদেশ থেকে যোগ দিয়েছে, দিয়া যে সমস্ত আলোচনাগুলো করতেছে রে ভাই, বাংলাদেশের জনগণকে চুতিয়া বানিয়ে ফেলছে, পুরা চুতিয়া। কেন বলছি শোনেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে ইন্ডিমেনিটি অধ্যাদেশ দেওয়া হয় জিয়াউর রহমানের আমলে। সেই ইন্ডিমেনিটি অধ্যাদেশ কি ছিল? 15ই আগস্ট যে বিপ্লব হয়েছে, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য বা আরো যাহা কিছু যাদেরকে হত্যা করে হয়েছে, এদের বিচার এই পৃথিবীতে কেউ করতে পারবে না। ইন্ডিমেনিটি অধ্যাদেশ লেখা ছিল 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 শেখ হাসিনা ক্ষমতায় আসলো, ওই ইন্ডিমেনিটি বাতিল করলো এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করলো এবং ফাঁসি কাস্টে ঝুলাইছিল। তাহলে সেই ইন্ডিমেনিটি দেওয়ার কি দরকার ছিল? বরঞ্চ ওই ইন্ডিমেনিটি না থাকলে কর্নেল ফারুক রহমান সহ আরো 2-4 জন বেঁচে যেত। কেন বাঁচত? তারা জানতো যে আসলে শেখ হাসিনা বিচার করে ফাঁসি দিয়ে আমরা দেশ থেকে সরে যাই, পলাই থাকি। যেমন মেজর ডালিম এখনো পলাই আছে পাকিস্তানে, সরে থাকি। কিন্তু তারা মনে করছে ইন্ডিমেনিটি দেওয়া আছে, আমাদের তো বিচার হবে না। বিচার তো হয়েছে না? হ্যাঁ, আরো ছিল ইন্ডিমেনিটি, জাতীয় চার নেতা হত্যা 3রা নভেম্বর, এতে ইন্ডিমেনিটি দেওয়া ছিল, বিচার হয়েছে না? হয়েছে। শুধু সেইটাই না, সংবিধান কতবার পরিবর্তন হয়েছে বলেন তো? জিয়াউর রহমান করছে, এরশাদ করছে, খালেদা জিয়া করছে, শেখ হাসিনা করছে। শেখ হাসিনা এই সংবিধানে সন্নিবেশিত করছিল কি? তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, একেবারে বিলুপ্ত করে দিছে। লাভ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এখন আসছে না, ফিরে আসছে। খুব সহজ হিসাব। এই যে 11 মাস ধরে এরা গবেষণা করতেছে, সব ছিঁড়ে ফেলাইব, সব পরিবর্তন করব, সব ছিঁড়ে ফেলাইব, উল্টাই ফেলাইব, জুলাই সনদ দিব, সেই সনদে লেখা থাকবো যে ওই যে আব্দুর রহিম ভুইয়ারও বিচার করতে পারবে না কেউ, আর চেয়ারম্যান আব্দুর রহিম ভুইয়ার যেমন বিচার করতে পারবে না, এদের কারো বিচার করতে পারবে না। আরে বকচুদরা, বলি, আগামীতে বিএনপি যখন 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো 2 দিন পরে, আসার পরে তারা যদি এই সংবিধানটাকে পরিবর্তন করে, তখন তো আপনারা কেউ থাকবেন না। এখন যারা সংবিধান পরিবর্তনের নামে 11 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করতেছেন, পোলাও কোরমা কাপ্তা খাইতেছেন, আপনারা তো পালাই যাবেন গা সব। এই ডক্টর খলিল রহমানরা তো এর আগের বার বিএনপি ক্ষমতায় আসার 1 সপ্তাহ আগে পালাই গেছিল দেশ থেকে। এখন যারা সংবিধান সংশোধন করছেন, কিন্তু এই যে জুলাইয়ের এই ছাত্রদেরকে বলতেছি, জানি বাবা এত ডরের কি আছে? আজকে সারা রাত আন্দোলন করতেছে, জুলাই সনদ দিতে হবে তাদেরকে, তাদের বিচার করতে পারবে না। আমি সহজ হিসাব কথা বলি, শেখ হাসিনা বিরুদ্ধে এই অভ্যুত্থানে আন্দোলন করছে সব রাজনৈতিক দলই তো করছে, বিএনপি জামাত সহ সবাই করছি, সবাই রাজনৈতিক দল করছে, তাই না? আর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল মিত্র, তারা এক পক্ষ, তারা করে নাই। শেখ হাসিনা যদি ক্ষমতায় ফিরে আসে দেশে, তোমাদের স্বর্ণের অক্ষর দিয়ে যদি জুলাই সনদগুলারে বাধাই করে নাও সংবিধানের ভিতরে, সংবিধানে লেখলা জুলাই সনদ ইচ্ছা মতো, এদের বিচার করা যাবে না, প্রশ্ন করা যাবে না, এই করা যাবে না, এই করবে, এদের সুরক্ষা বা এদের একটা করে বাড়ি দেওয়া হইলো, অনেক কিছু এটি এই সংবিধানে স্বর্ণের অক্ষর দিয়া লিখে ফেললা। শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে,
কি হবে? উনি কি করবে? উনি ইন্ডিমিনিটি অধ্যাদেশ বাতিল করে ওনার পিতৃ হত্যার বিচার করে নাই, জেল হত্যার বিচার করে নাই, যুদ্ধ অপরাধীদের বিচার করে নাই? করছে? করছে। তোমাদের এই জুলাই সনদ শেখ হাসিনা ক্ষমতায় আসলে এটা বাতিল করতে কতক্ষণ লাগবে? তোমরা যে 11 মাস ধরে রাষ্ট্রের হোকা মাইরা তেস মাইরা এত টাকা খরচ করে এই যে জুলাই সনদ করতেছ, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই সংবিধান কি হবে? এই যে এখন যারা সংবিধান নিয়ে বসছে, যা খুশি তাই করতে চেতেছে, এটাই তো রেওয়াজ। শেখ হাসিনা ক্ষমতায় আসলে তো সেও এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে, যে এরা মুক্তিযুদ্ধের সেই 72-এর সংবিধানকে উল্টাপাল্টা করছে, কাটিং ফাটিং করছে, এইটা যারা করছে এদেরকে আগে ধর। যারা সংবিধান 72-এর সংবিধানে হাত দিছে এদের আগে গ্রেপ্তার করো। এরই সমস্যা, গ্রেপ্তার করতে যে এদেরকে তো পাওয়া যাবে না, আমেরিকান নাগরিক সব, ইন্টারপোলের মাধ্যমে এদের গ্রেপ্তারের চেষ্টা করবে। আর এই জুলাই সব যোদ্ধার ভিডিও এখন থেকে কালেকশন করতেছে, বিচার করবে, বিচার হবে। এত ডর, তোমরা আন্দোলনে গেলা কেন? এত ভয় পেলে আন্দোলনে গেলা কেন? ওই সুরক্ষা মুরক্ষা কাগজের সুরক্ষায় কোনো কাজে লাগে না। কথা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তোমাদের জুলাই সনদের দরকার নেই, তোমাদের বিচার কেউ করবে না। কারণ এ তো মিত্র, এরা সবাই মিলেই তো শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান করছে। যদি জামাত ক্ষমতায় আসে তো জুলাই সনদের কোনো প্রয়োজন নাই। আর যেদিন শেখ হাসিনা যদি কখনো ক্ষমতায় আসে, আমি বলছি না যে কালকে আসবে শেখ হাসিনা ক্ষমতায়, বা আগামী 100 বছরে আসবে কিনা তাও জানি না, তাহলে যদি আগামীতে না আসে শেখ হাসিনা, তো তোমার জুলাই সনদের তো দরকার নাই। আর যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, এই জুলাই সনদ আর এই সংবিধান তো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তাহলে আমাদের কি দরকার এইসব ভাড়াটিয়া লোকজনদের আমেরিকা থেকে? ডক্টর ইউনূস কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক তো ছিল, মানে এত বড় মাপের লোক, উনি তো সারা জীবন বিদেশে থাকে, ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড। তো উনি কোন দেশের নাগরিক আছে আর আমি জানি না। কিন্তু বাকি যে ভাড়াটিয়াগুলো সে সংশোধন করতেছে আমাদের সংবিধান, জুলাই চাটার মাটার কি কি কইতেছে, এটা তো বুঝিও না। এত আমরা বাংলা খাই, বাংলা বুঝি। তোমাকে সংবিধান পরিবর্তন আর জুলাই চার্টার সহ যা কিছু করতেছ, শেখ হাসিনা আসলে এটিতে 24 ঘন্টার মধ্যে গোয়াইয়া দেব সব। গোয়াইব। খারাপ অশ্লীল অঙ্গভঙ্গিটা হয়ে গেল আমার, নিজের চেক দিতে পারলাম না। কারণ যেভাবে এরা রাষ্ট্র টাকা পয়সা লুট করতেছে, মুখটা খারাপ হয়ে গেল যে শেখ হাসিনা এই চাটার মাটার তোমাদের সংবিধান মংবিধান গোয়ায় দিব একবারে সব। আর যদি সে না আসে তো এগুলো তোমাদের দরকার নাই। তাহলে এই যে ভাড়াটিয়া আইনে এত রাষ্ট্রের কোষাগার, এত কিছু 11 মাস ধরে, আরো কত মাস ধরে করবে, আর কত লুটপাট হবে, এগুলো আমার কি দাম, কি মূল্য, মূল্য কি? বিএনপি ক্ষমতায় আসার পরে তারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে, তারা সারা বছর ওই ইয়াতে বসে সংশোধন করুক। সংসদে বসে যারা নির্বাচিত হবে তারা ওখানে বসে সারা বছরের পর বছর করুক না, পরিবর্তন করুক। বিএনপিতে 31 দফা দিছে। তো তোমরা কোথেকে এসে ভাই এগুলো করলা? তোমরা জানো, শুনো, আমরাও জানি, তারপরও কানারে হাইকোর্ট দেখাইতেছ। সংবিধান লঙ্ঘনের দায়ী, সংবিধান লঙ্ঘনের সাজাটা সংবিধানে লেখা আছে। কি লেখা আছে? মৃত্যুদণ্ড। সংবিধান লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড। এদেশে কত হাজারবার সংবিধান লঙ্ঘন হয়েছে জানেন? কত হাজারবার বা লক্ষবার সংবিধান লঙ্ঘন হয়েছে। এরশাদ ক্ষমতায় আসছিল কি সংবিধান মাইনা? জিয়াউর রহমান ক্ষমতায় আসছিল কি সংবিধান মাইনা?
এখন যারা ক্ষমতায় আছে তারা কি আসছে সংবিধান মাইনা? কি কথা বলেন না কেন? এই দেশের আইনে, এই সংবিধানে লেখা আছে, কি লেখা আছে? ঘুষ, লুটপাট, দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ এর কোনোটাই চলবে না। প্রত্যেকটা সাজা আছে, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড। দেদারসে চলতেছে, এগুলো কোনোটা বন্ধ আছে? বন্ধ নেই। তো আইন তো দেশে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আইন তো আছে রে ভাই। তোমরা তো ঘুষ খাওয়া ছাড়তেছো না, যে ঘুষ খাইলে ধরা পড়লে চাকরি যাইব, জেল হইব, এটা তো হইতেছে না। তার মানে যত আইন আছে কোনো আইনের প্রয়োগ নাই। বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তারা যা খুশি তাই করতে পারবে। আমাদের দেশে এই কালচার গড়ে ওঠে নাই 50 বছর ধরে। আইনের প্রয়োগ নাই, ইনারা আরো আইন সংশোধন আছে। একটা আইনে আছে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, সংবিধান সংশোধন করে এটাতে কি লিখবা? এটা তো এটা লিখতে পারো যে ধর্ষণ করবে তার বাপেরও ফাঁসি হবে, তার মায়েরও ফাঁসি হবে, এটা করা যাবে। তাহলে আইন পরিবর্তন করে কি হবে এদেশের? যাক, আমি অনেক দীর্ঘ কথাবার্তা বলেছি, আবার আমার উপরে খেপে যায় নাকি তারা ঠিক নাই। কারণ এরা তো এখন ক্ষমতায়, এদের বিরুদ্ধে কথা বলাটাও একটা দায়। অনেক ফোন আসে, অনেকে চিনেও না তো আমারই ফোন দিয়ে বলে যে একটু, ওরা তো মনে করে যে আমি বিরাট বড় মাপের লোক। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে ফোন দেয়, ফোন দিয়ে বলে সালাম আলাইকুম, একটু কমরেড সামাদ স্যারের সাথে কথা বলবো। আমি বলি যে ভাই হ্যাঁ দেওয়া যাবে, উনি একটু মিটিং আছে, তো বলেন আপনি কে বলছেন? না আমি এখান থেকে বলতেছি, আমি ডিজিএফআই থেকে অমুক বলছি। আমি বললাম ভাই স্যারে তো অনেক ব্যস্ত আছে, তাহলে কখন পাওয়া যাবে? আমরা এটা তো আর আমি বলতে পারি না, মিটিং শেষ হলে। তাহলে আমাকে একটা ফোন দিতে বোঝেন এই নম্বরে। আচ্ছা আচ্ছা, এরকম অনেক ফোন আসে, কিন্তু আমাকে পাই না, কারণ আমার এই বক্তব্য শুই না। ওনারা তো মনে করে যে অনেক বড় মানুষ, ওনারও মনে হয় লুটের টাকা আছে, সরকারের 3-4 জন পিএস আছে। যতগুলা বলদের বাচ্চা আমার ফোন দিছে, এই যে সরকারি ডাইরেক্ট বলতেছি, ডিজিএফআই থেকে, এসবি থেকে, ওই সিআইডি থেকে ফোন দিয়ে বলে যে স্যার একটু পাওয়া যাবে। এদের কমন সেন্স কি? আর এরা চাকরি করে কার? আমার নম্বরে ফোন দিয়ে আমাকে বলে, কারণ আমি তো এই কণ্ঠে এইভাবে চিনে না। সালাম আলাইকুম, কমরেড সামাদ স্যারের সাথে একটু কথা বলতে চাইছিলাম। এই বেটা, আমি কি তোর ওই ডক্টর ইউনুস না মন্ত্রী না সরকারের লুটের টাকা আছে? এই মোবাইল ধরতে 3টা পিএস আছে, দেখেন এদের আক্কেল জ্ঞানটা দেখেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এদের বিরুদ্ধে আমার কথা বলাটাও অনেক বিপদ, এইভাবে এড়াই যাই আর কি। মামলা না হলে তো আর যাবো না, ডাকলে কেউ। যা হইতেছে ভাই, যেভাবে লুটপাট চলতেছে, এটা আশা করি নাই। মানে এটা টোটালটাই বৃথা। আপনাদেরকে তো বললাম, এক কথা কয়বার বলবো, যে আর স্বর্ণের মোহর দিয়েও যদি আইন তৈরি করে যে এই বিপ্লবীদের বিচার করা যাবে না, আর সংবিধান পরিবর্তন করে দেয়, শেখ হাসিনা এলে 24 ঘন্টা থাকবে না এগুলো কিছু, এটি সরাই রেখে দিব। এদের কাছে তো এটা হলো একটা বই, এটা তো কোরআন না, কোরআনের বাণী। কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু কোরআন মানে কয়জন বাংলাদেশে, এটাও চিন্তা করে দেখেন। আরে একটা কাগজের লেখা সংবিধান, যেটা সেই 75 সাল থেকে এ পর্যন্ত পরিবর্তন হইতে 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 যার যখন সুবিধা সে সেভাবেই পরিবর্তন করতেছে। এই সংবিধানে ঢুকানো হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বিল, আবার সংবিধান থেকে বের করে ফেলা হয়েছে তত্ত্বাবধায়ক বিল, আবার এখন ঢুকানো হইতেছে। তাহলে যেখানে ঢুকানো যায়, আবার খারাপ মাইন্ডে নিয়েন না, ঢুকানো যায় বের করানো যায়। তুমি ঢুকাইবা আর একজন বের করবে, তাইলে তোমার এত ঢুকাঢুকির দরকার কি? অ্যাজ ওয়ার যেমন আছে তেমন থাকতে দাও। ভাই কথাটা খারাপ বললাম আমি? যে কয়জন দেখতেছেন সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন বেশি বেশি করে, আর দীর্ঘায়িত করবো না, অনেক লম্বা হয়ে গেছে। এখানে কে কে আছেন কমেন্ট করে নাই, তবু একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছে, আমি আব্দুর রহিম ভুইয়া ভাই, সৈয়দ খালিদ, আলী
তারপরে দেখতেছেন কি আলী, আর কে আছেন উপরে, হিরণ পাটোয়ারি, কমরেড হৃদয় খান, এমডি জসিম রারিটা তো সম্ভবত শরীয়তপুরের দিকে থাকে বেশি। তো যাই হোক, মিনাল ঢালিও দেখছেন আমাকে। সবাইকে এত রাত্রে, অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো দয়া করে যারা দেখলেন বা ভবিষ্যতে দেখবেন এই লাইভটা, সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।